আমি প্রশ্নসূচক দৃষ্টিতে বকুলের দিকে তাকালাম। তোর বর যেদিন এখানে তোকে খুঁজতে আসলো বুঝলি, তখন নিজের গাড়ি নিয়ে এসেছিল, কিন্তু গ্রামের ছোট রাস্তাতে গাড়ি ঢুকবে না। তারপর ওই গাড়ি ওইখানে রেখে সবাইকে পথে জিজ্ঞাসা করতে করতে এখানে অব্দি এসেছে। শাওন অস্বস্তির সাথে একটা নিঃশ্বাস ফেলে আমার দিকে তাকালো। আমি আশ্চর্য হয়ে শাওনের দিকে তাকালাম। বকুল আরো বলল, আমি জানলাম কিভাবে তাই তো? আজ সকাল তোর সাথে তোর বরকে আমার বর দেখে নিয়েছিল, হাত ধরে হাঁটছে। আমাকে এসে বলল, মিলার সাথে আজ একটা সুন্দর ছেলেকে দেখলাম, সে কে? আমি বললাম ওর বরই হবে। তখন আমাকে এইসব বলল, কারণ সেদিন ও সব দেখেছিল। শাওন আমার দিক থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকালো, কিন্তু আমি শাওনের দিকেই তাকিয়ে রইলাম। বকুল এবার আমাকে হালকা একটা ধাক্কা দিয়ে বলল, থাক আমি গেলাম। বলেই বকুল মুচকি হেসে বের হয়ে গেল। বকুল বের হবার পরেই শাওন ঘুরে চলে যেতে লাগলো, কিন্তু আমি সাথে সাথে ওনার পিঠের কাছে শার্টটা হাতের মুঠোয় ধরে নিলাম। শাওন দাঁড়িয়ে পড়ল। আমি ওনার পেছনে দাঁড়িয়ে থেকে একটা হাসি দিয়ে মাথা নিচু করে থেমে থেমে বললাম, সব কিছুর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শাওন হালকা ঘাড় ঘুরিয়ে তাকালো। আমি আরো বললাম, আপনি একটুও দেরি করে আসেননি, আপনি একদম সঠিক সময়ে আমার কাছে এসেছেন। এটুকু বলেই আমি শাওনের পাশ কাটিয়ে চলে যেতে লাগলাম, আর সাথে সাথে শাওন আমার এক হাত ধরে টেনে ওর কাছে নিয়ে আসলো। আমি চোখ বড়সড় করে শাওনের দিকে তাকালাম। শাওন শক্ত চোখে তাকিয়ে বলল, আমাকে ধন্যবাদ দেওয়ার কিছুই হয়নি, আর আমি এখানে তোমার জন্য আসিনি। ইউ আর গেটিং মি রং, সো ডোন্ট থিঙ্ক সো হাই অ্যাবাউট ইউর সেলফ। আমার মুখে যে এক ফোঁটা হাসি ছিল সেটা সরে গিয়ে এখন চোখ মুখে প্রশ্নসূচক আভা আসলো। মানে? আমি প্রশ্ন করলাম। মানে তোমার খুব ভালো করেই বুঝতে পারার কথা, সো ডোন্ট বদার মি। বলে আমার হাত ছেড়ে দিয়ে শাওন রুম থেকে বের হয়ে গেল। আমি ভ্রু কুঁচকে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম, কারণ হঠাৎ এরকম ব্যবহারটা ঠিক হজম করতে পারছি না। কিছুক্ষণ আগেও তো সব ঠিকই ছিল, আমার আবার কেমন যেন খারাপ লাগতে শুরু হয়ে গেল। কিছু কি করেছি আমি? আমি ওনার বিরক্তির কারণ কেন কিছুই বুঝতে পারছি না। একটা নিঃশ্বাস জোর করে বের করে দিয়ে বললাম, ধুর, ভাল লাগে না, ওনার আমাকে পছন্দ না, এটা কি নতুন কথা? বলে আমি নিজে নিজেকে বোঝাতে লাগলাম, আর মুখে একটা হাসি নিয়ে আসলাম, কারণ বেশি খারাপ লাগা আমি সহ্য করতে পারি না। আর এটা কোনো বড় বিষয় না যে কেউ আমাকে সহ্য করতে পারে না, তাই না? তাই তো, যাই হোক, এখন পুকুর পাড়ে গেলে হয়তো ভালো লাগবে। যেই ভাবা সেই কাজ, আমি পুকুর পাড়ে চলে এলাম, আর এসেই নামতে ইচ্ছে করলো, তাই এই ভর দুপুরে জলে নেমে পড়লাম। আর বারবার পাড়ের দিকে তাকাতে লাগলাম, কারণ উনি কিনা এখন এসে বলবে, ওঠো এখন, এটা কোনো গোসলের সময় না। কিন্তু আজ উনি বিরক্ত করতে এলেন না। অদ্ভুত তো, বিরক্ত করলে বিরক্ত লাগে, আবার বিরক্ত না করলেও বিরক্ত লাগে। সত্যিও আমি পানির মধ্যে ডুব দিয়ে দিলাম, আর ডুব দিয়ে উঠে মন থেকে সব অস্বস্তি আমি পানির মধ্যে ডুব দিয়ে দিলাম, আর ডুব দিয়ে উঠে মন থেকে সব অস্বস্তি ঝেড়ে ফেললাম। অনেকক্ষণ গোসলের পর ঘরে ফিরে এলাম। শাওন রুমে কিংবা বাড়ির মধ্যে কোথাও নেই। গেল কোথায়? পরক্ষণে নিজেকে নিজে ঝাড়ি মেরে বললাম, মিলা, উনি যেখানে ইচ্ছা যাক, তাতে তোর কি? আর উনি নেই মানে অশান্তিও নেই। আমি বাথরুমে ঢুকে শাড়ি বদলে 3 পিস পরে নিলাম, কারণ এখন আমি গাছে উঠবো। অনেকদিন ওঠা হয় না। বকুলটা যে গেল আর এলো না, এলে গল্প করা যেত। আমি বাড়ি থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে অনেক দূর এলাম। আজ গাছে উঠবো না, কারণ আজ এভাবে ঘুরে বেড়াতে ভালো লাগছে। হেঁটে হেঁটে কখন যে মেন রোডে চলে এলাম টেরে পেলাম না। সেই মেন, এখান থেকে হয়তো শাওন খুঁজতে খুঁজতে 1 মিনিট, এখান থেকে হোক বা যেখান থেকে হোক, উনি আমার জন্য আসেননি, স্নোবেলকে দিতে এসেছে। একটা দীর্ঘশ্বাস ফেলেই আমি রাস্তায় পা দিতে একটা গাড়ির সামনে পড়লাম। যদিও গাড়িটা ঠিক সময় মতো ব্রেক কষে থেমে গেছে, তাও আমি ভয়ে রাস্তার উপর পড়ে গেলাম। পড়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। একটু হলে আজ উপরে চলে যেতাম, একটু হলে আজ আমি উপরে চলে যেতাম হয়তো। আমি ভয়ে কাচুমাচু হয়ে রইলাম। আশেপাশের কয়েকজন মানুষ আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ একটা ছেলের কণ্ঠস্বর কানে ভেসে এলো, আর ইউ ওকে? আমি না তাকিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। তারপর নিজের হাতের তালুর দিকে তাকালাম। পড়ে যাওয়ার সময় হাত দিয়ে ভর রাখতে গিয়ে তালুতে ব্যথা পেয়েছি, মানে হালকা ছিলে গেছে। ছেলেটা আমার পাশে 2 পায়ের উপর বসে পড়ে বলল, ডিড ইউ গেট হার্ট? আমি এবার মাথার চুলগুলো সরিয়ে পাশে ছেলেটার দিকে তাকাতে তাকাতে বললাম, না, ঠিক আছি। কো এটুকু বলে আমি ছেলেটাকে দেখে থেমে গেলাম। ছেলেটাও অনেক হচকচিয়ে গিয়ে নিজের চোখ থেকে সানগ্লাসটা সরালো। আমি বলে উঠলাম, আপনি? ছেলেটা একটা উজ্জ্বল হাসি দিয়ে বলল, ইয়া, ইটস মি। সিমস লাইক উই মিট অ্যাগেন। আমি কি বলবো বুঝতে না পেরে তাকিয়ে রইলাম। ওয়েল, ইটস মাই ব্যাড, আই ডোন্ট সি ইউ। সরি। ভাগ্যিস আপনি চেনা পরিচয়, না হলে কিনা কেসই হয়ে যেত আজ আমার নামে।
বলেই ছেলেটা আবার একটা উজ্জ্বল হাসি দিল। আমি এবার হালকা হেসে বললাম, আমার দোষ ছিল, না দেখেই রাস্তা পার হচ্ছিলাম। ছেলেটা আশেপাশে তাকিয়ে বলল, সবাই দেখছে, এভাবে বসে না থেকে উঠি। আমি চোখ বড়সড় করে আশেপাশে তাকালাম। হায় রে, আমিও না রাস্তায় বসেছিলাম এত সময়। ছেলে উঠে দাঁড়ালো, আমিও হাত ছেড়ে উঠে দাঁড়ালাম, তারপর গা ঝাড়তে লাগলাম। হাতে বেশি লেগেছে কি? উনি জিজ্ঞেস করলেন। আমি 2 হাত দিয়ে নাসূচক হাত নাড়িয়ে বললাম, না না, আমি ঠিক আছি। উনি আমার হাতের দিকে তাকিয়ে একটু চিন্তিত হয়ে বললেন, ঠিক নেই। তারপর এদিক ওদিক তাকিয়ে দেখে বললেন, যতদূর আমি জানি এদিকে একটা হসপিটাল আছে। আমি চমকে উঠে বললাম, কোনো প্রয়োজন নেই, আপনার আমার জন্য দেরি না করাই ভালো, আপনি হয়তো কোথাও যাচ্ছিলেন। ছেলেটা একটা রহস্যময় হাসি দিয়ে বলল, আই এম নট ইন হারি, সো জাস্ট ডোন্ট ওয়ারি। আমি কপাল কুঁচকে হাসার চেষ্টা করে বললাম, আচ্ছা আমি তাহলে আসছি। বলে আবার গ্রামের রাস্তার দিকে পা বাড়াতে যেতেই মনে হলো পায়ের দিকে কিছু একটা ঠিক নেই। আমি মাথা নিচু করে পায়ের দিকে দেখলাম একটা স্যান্ডেল ছিঁড়ে গেছে। আমি আস্তে করে চোখ সরে পাশে ছেলেটার দিকে তাকালাম। সে ইতিমধ্যে হেসে দিয়েছে। আমি ভ্রু কুঁচকে আবার পায়ের দিকে তাকালাম। ছেলেটা হাসি মুখে বলল, আমি একটা ক্লান্তির নিঃশ্বাস ফেললাম। আজীব না, প্রথম দিন 2 পাই খালি, আর আজ 1 পা খালি। কি জানি পরের বার কি হবে। ছেলেটা মজার ছলে বলে উঠল। আমি ভ্রু কুঁচকে তাকিয়ে বললাম, পরের বার মানে? পরের বার কেন দেখা হবে? আমার সিক্স সেন্স বলছে আমাদের আবার দেখা হবে। ছেলেটা মৃদু সুরে বলল। আমি ভ্রু কুঁচকে তাকিয়ে রইলাম। ওকে, যাই হোক, এখন এভাবে তো আর থাকা যায় না, তাই গাড়িতে উঠুন। ছেলেটা গাড়ির দিকে ইশারা করে বলল। আমি অবাক হয়ে বললাম, কোনো দরকার নেই, আমি সামলে নিতে পারবো। ছেলেটা বলে উঠল। আমার জন্য যেহেতু হয়েছে, সো লেট মি সার্ভ ইউ। বলেই ছেলেটা ঠোঁটের এক প্রান্ত ভাগ কামড়ে ধরে অনুরোধের চাহনিতে আমার উত্তরের জন্য অপেক্ষা করতে লাগলো। আমি একটা নিঃশ্বাস ফেলে বললাম, কি সেবা করতে চান? প্রথমত হাতের ড্রেসিং, দ্বিতীয় পায়ের জন্য পারফেক্ট একজোড়া স্লিপার। ছেলেটা খুশির সাথে বলল। আমি দ্বিধার সাথে বললাম, দেখুন সত্যি দরকার ছিল না, আপনি। ছেলেটা আমার কথায় কান না দিয়ে এগিয়ে গিয়ে গাড়ির দরজা খুলে দিল আর বলল, প্লিজ গেট ইন। আমি এদিক ওদিক তাকিয়ে তারপর গাড়িতে উঠে বসলাম। সারা রাস্তা আমরা চুপচাপে রইলাম, কিন্তু ছেলেটা সারা রাস্তাতে একটা উজ্জ্বল হাসি মুখে টেনিয়ে রেখেছে। হাসতে মনে হয় খুব পছন্দ করে। আর কুমড়ো পটাশকে দেখো, সব কিছুতেই গুমরা মুখ। তার চেয়েও বড় কথা আমার সব কিছুতেই ওনার সমস্যা। দেখা যাবে যদি কোনোদিন মরে স্বর্গেও যায়, সেখানে উনি বলবে, আমার পেছনে ঘুরঘুর না করে এখান থেকে যাও, যত সব। কিন্তু উনি আছেন কোথায় এখন? হেই, হোয়াট আর ইউ থিঙ্কিং? ছেলেটা বলল। আমি নড়ে চড়ে বসে বললাম, কিছুই না। তাহলে নামুন, এসে গেছি। ছেলেটা হেসে বলল। আমি তাকিয়ে দেখলাম একটা জুতা শোরুমের পাশে গাড়িটা দাঁড় করিয়েছেন উনি। আমি ক্লান্ত ভঙ্গিতে তাকিয়ে বললাম, এগুলো না করলেও হতো। ছেলেটা কিছু না বলে গাড়ি থেকে বের হয়ে আমার সাইডের দরজা খুলে দিল। আমরা শোরুমে ঢুকতে একটা মেয়ে হাসি মুখে এগিয়ে এসে বলল, ওয়েলকাম স্যার, ওয়েলকাম ম্যাম। ছেলেটা একটা হাসি দিয়ে মেয়েটাকে বলল, শো হার সাম প্রেটি শুজ প্লিজ। অফকোর্স স্যার। ম্যাম, আপনার পছন্দ আমাকে বলুন, আমি এনে দিচ্ছি। আমি ছেলেটার দিকে আর চোখে তাকালাম, তারপর মেয়েটার দিকে তাকিয়ে সরু গলায় বললাম, যা ইচ্ছা একটা দিয়ে দিন। ছেলেটা নিঃশব্দে হেসে দিল। এই ছেঁড়া স্যান্ডেলটা পা থেকে সরালেই হলো, আর কি লাগে, মনে মনে বললাম আমি। মেয়েটা হাসি মুখে এগিয়ে গিয়ে একটা হাই হিল নিয়ে এলো আর আমার সামনে রাখলো। আমি বলে উঠলাম, এগুলো পরে পরের বার যদি উল্টিয়ে পড়ি তাহলে আমার পা সহ কোমরও যাবে। ছেলেটা একটা সোফাতে বসেছিল। ওয়েল, লেট মি হেল্প দেন। বলে প্যান্টের পকেটে এক হাত ঢুকিয়ে স্লিপার খুঁজতে লাগলো। আমি সরু চোখে এদিক ওদিক তাকিয়ে শোরুমটা দেখতে লাগলাম। তখনই ছেলেটা আমার সামনে একটা হ্যালো কিটি শো ধরে বলল। এটা? আমি জুতোর দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে ওনার দিকে তাকালাম। আমাকে কি উনি বাচ্চা মনে করেন? পাশে দাঁড়ানো ওই মেয়েটাও হতভম্ব হয়ে তাকিয়ে আছে। ছেলেটা রহস্যময় একটা হাসি দিয়ে বলল, জাস্ট কিডিং। তারপর একটা কালো শো হাতে নিল। সেটা দেখতে কালো, কিন্তু চিকচিক করছে আর ঝলকাচ্ছে। খারাপ না, তাছাড়া অত কথা আমি বাড়াতে চাচ্ছি না, তাই যেটা দিচ্ছে ওটাই নিয়ে ফিরতে চাচ্ছি। ছেলেটা ইশারায় ধরতে বলল জুতোটা। আমি হাতে নিলাম, তারপর এক পাশে একটা সোফাতে বসে জুতোটা পরে নিলাম। টাইট হচ্ছে, আমি তাও কিছু বললাম না, কিন্তু ছেলেটা ঠোঁটের কোণে একটা হাসি এনে মেয়েটাকে বলল, শো হার আনাদার সাইজ। ও স্যার, অবশ্যই। বলে মেয়েটা অন্য সাইজের একই জুতো নিয়ে এলো। এটা হয়ে গেল পায়ে একদম ঠিকঠাক। আমি উঠে দাঁড়াতে দাঁড়াতে দ্বিধার সাথে বললাম, ধন্যবাদ, এখন আমাকে যেতে হবে। ছেলেটার হাসিটা একটু হালকা হয়ে গেল আর মাথা নাড়িয়ে বলল। ওয়েল, উনি রিসেপশনের কাছে এগিয়ে গেলেন পেমেন্ট করার জন্য। আমি জুতোটার দিকে তাকিয়ে অন্য মানুষকে হয়ে রইলাম। 3000 অনলি স্যার। রিসেপশনের ছেলেটা বলল। এটা শুনে আমার চোখ গোল গোল হয়ে গেল। কি, এই ছাতার জুতা 3000? আমি বলে উঠলাম,
রিসেপশনের ছেলে আমার দিকে চমকে তাকালো, কিন্তু উনি আমার দিকে তাকিয়ে কপাল কুঁচকে একটা শব্দ ছাড়া হাসি দিলেন। আমি রিসেপশনের ছেলের বাংলার 5-এর মতো তাকানো দেখে বুঝলাম যে আমার এভাবে বলা ঠিক হয়নি। উনি ঘুরে রিসেপশনের ছেলের দিকে তাকিয়ে মজা সুরে ধমকে বললেন, এই ছাতার জুতার এত দাম কেন? ড্রপ দ্য প্রাইস টু 300। তারপর আমার দিকে তাকিয়ে উনি বললেন, 300 তো পারফেক্ট না? আমি বড়সড় চোখ করে ছেলেটার দিকে তাকালাম। উনি 3000 টাকা বের করে ছেলেটার হাতে ধরিয়ে দিলেন আর ঠোঁটের কোণে একটা হাসি এনে বললেন, ড্রপ দ্য প্রাইস, আই রিয়েলি মিন ইট। তারপর আমার দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, লেটস গো। আমার পুরাতন স্যান্ডেলটা ওই শোরুমের ডাস্টবিনে রয়ে গেল আর আমি এই 3000-এর জুতো পরে বেরিয়ে এলাম। এখনো হজম হচ্ছে না যে এটা 3000। এত টাকা তো নেই আমার কাছে যে ওনাকে দিয়ে দিব। আমি গাড়িতে বসে বাংলার 5-এর মতো মুখ করে ওনার দিকে তাকালাম। উনি সিট বেল্ট পরতে পরতে আমার দিকে একটা স্যাভলন ক্রিম দিলেন। স্যাভলন ক্রিম দেখে আমার শাওনের কথা মনে পড়ে গেল। কি? ছেলেটা আমার দিকে তাকিয়ে বলল, না কিছু না। মৃদু হাসি দিয়ে বললাম, তারপর হাতে লাগিয়ে নিলাম। যদিও তেমন কিছুই হয়নি। তারপর আমি ঠোঁটটা জিভ দিয়ে ভিজিয়ে নিয়ে জুতোর দিকে ইশারা করে বললাম, আমাদের গ্রামের মধ্যে 200তেও এরকম পাওয়া যেত। আপনি শুধু শুধু এতগুলো টাকা? আমি চেষ্টা করব পরিশোধ করে দিতে। ছেলেটা একটা মিষ্টি হাসি দিয়ে বলল, ও শিট, ওদের প্রাইস ড্রপ করে 200 বানাতে বলতে হবে তাহলে। ওয়েট। বলেই ছেলেটা সিট বেল্ট খুলতে লাগলো। আমি চমকে ফট করে বলে উঠলাম, না থামুন, কেন? যথেষ্ট হয়েছে, এখন চলুন। আমি ভ্রুকুচকে বললাম। ছেলেটা একটু ভ্রুকুচকে হাসি মুখে বলল, আর পরিশোধের বিষয়টা পরের দেখাতে বুঝে নেওয়া যাবে। আমি চোখ বড়সড় করে নিলাম আর বললাম, এতগুলো টাকা নেই আমার কাছে এখন। আপনি প্লিজ জুতো নিয়ে যান, লাগবে না আমার। ছেলেটা হাসতে হাসতে নিজের কপাল চুলকে বলল, ওই পরিশোধ না, এ কাপ অফ টি উইল বি এনাফ। আমি শুনে শান্তি পেলাম। তারপরে অল্প হাসার চেষ্টা করলাম। উনি আমাকে আবার আগের জায়গায় নামিয়ে দিলেন। আমি নামতে নামতে হাসি মুখে ধন্যবাদ দিলাম। ছেলেটা মুচকি হেসে আমাকে টাটা দিল। তারপর গাড়ি স্টার্ট দিল। আমি গ্রামের রাস্তায় নেমে এলাম। কোনো সন্ধ্যা তো হয়নি, কিন্তু যেতে যেতে হয়ে যাবে। সমস্যার বিষয় হলো ওই মিশু যদি আবার কিছু করে। চিন্তিত হয়ে কয়েক সেকেন্ডের জন্য জায়গায় দাঁড়িয়ে রইলাম। তারপর একটা নিঃশ্বাস ফেলে পা বাড়াতে একটা ছেলে বলে উঠল। ওয়েট। আমি অনেক চমকে পেছনে তাকালাম। সেই ছেলেটাই হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ সরিয়ে পাশে তাকাতেই দেখলাম ওনার গাড়িটা পার্ক করা। আমি হা হয়ে বললাম, আপনি জাননি? ছেলেটা এগিয়ে এসে আমার দিকে একটা টর্চ বাড়িয়ে দিয়ে বলল, ইউ উইল নিড দিস। আমি অবাক হয়ে ওনার দিকে তাকালাম। ছেলেটা সিরিয়াস হয়ে তাকিয়ে বলল, অ্যান্ড ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি আপনাকে এগিয়ে দিতে চাই। আমি চোখ বড়সড় করে তাকালাম। উনি হেসে দিয়ে বললেন, সমস্যা নেই, বাসার ভিতরে যাব না, একটু দূর থেকে চলে আসবো। আমি না বললাম না, কারণ আমার এমনিও ভয় লাগছে। উনি ইশারায় টর্চটা ধরতে বললেন। আমি হাত বাড়িয়ে নিলাম। উনি হাসি মুখে আমাকে আগে এগিয়ে যেতে ইশারা করে বললেন। আফটার ইউ। আমি একটু দ্বিধায় পড়লেও টর্চটা চালিয়ে সামনে এগোতে লাগলাম। উনি ওনার 2 পকেটে হাত ঢুকিয়ে আমার পেছনে আসতে লাগলেন আর মাঝে মাঝে আশেপাশে তাকাতে লাগলেন। আমি শুধু হালকা ঘাড় ঘুরিয়ে মাঝে মাঝে পেছনে তাকালাম। শেষ পর্যন্ত বাড়ির অনেক কাছ পর্যন্ত এসে গেলাম। এখান থেকে অনেক বাড়িঘর আছে, তাই এখান থেকে আর ভয় নেই। আমি হাসি মুখে পেছনে ঘুরলাম আর মুখ খুলে হা করে কিছু বলার আগেই দেখলাম কেউ নেই। গেল কই উনি? আমি আশেপাশে টর্চ মারলাম, কিন্তু কাউকে দেখলাম না। ঠোঁট উল্টে একটা নিঃশ্বাস ফেলে মনে মনে বললাম, চলে গেছে হয়তো। আমি মুখ ঘুরে সামনের দিকে এগিয়ে গেলাম। যেদিকে প্রথমে বকুলের বাড়িতে গেলাম গল্প করার জন্য, কিন্তু বকুল নেই। বকুল কেন? বকুলের পরিবারের কেউ নেই। আশেপাশেও কোনো সারা শব্দ নেই। আজ গ্রামটা অনেক ফাঁকা ফাঁকা লাগছে। আমি বাড়ি ফিরে এলাম। নিজের রুমে ঢোকার আগে একটা দ্বিধাবোধ কাজ করতে লাগলো। উনি কি ভিতরে আছেন নাকি নেই? তার চেয়েও বড় প্রশ্ন হলো, উনি কি ফিরে গেছেন? যেতেই পারেন। আমার বাড়ি আসাই উচিত হয়নি, বাহিরেই ভালো ছিলাম। মনের ভিতরকার এই কেমন একটা খারাপ লাগা সহ্য হচ্ছেই না। আমি আস্তে করে এগিয়ে রুমের দরজার কাছে দাঁড়ালাম। তারপর চারিদিকে তাকিয়ে দেখে নিলাম, না, শাওন নেই। একটা নিঃশ্বাস ফেলে রুমের ভিতরে এলাম। স্নোবেল আমাকে দেখে খুশিতে তাকিয়ে শব্দ ছাড়া হাসলাম। তারপর বিছানার দিকে তাকালাম। এখন শুয়ে পড়ে একটা বড় ঘুম দিলে হয়তো ভালো লাগবে, কিন্তু ঘুম তো নেই চোখে। এদিকে বাড়িতে কাকা কাকি প্রভৃতি কেউই নেই। গেল কোথায় সবাই? একেই মনে হয় বলে যে যখন মরে সব একসাথে মরে। অসহ্য। আমি এগিয়ে গিয়ে স্নোবেলকে ওর বিছানায় তুলে দিলাম। তারপর উঠে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে স্নান একটা হাসি দিলাম। স্নোবেল কিছু একটা বুঝতে পেরে আমার দিকে অন্যভাবে তাকিয়ে রইল। কোথায় ছিলে এত সময় তুমি? শাওনের গলা শুনে আমি থমকে গেলাম। উনি জাননি তার মানে? আমি আস্তে ধীরে শাওনের দিকে ঘুরলাম। শাওন গম্ভীর মুখ করে তাকিয়ে আছে আমার দিকে। আমি ওনাকে দেখে মনে মনে খুশি হলাম। যাক, না বলে চলে যায়নি তাহলে।
যাক, না বলে চলে যায়নি তাহলে। উনি উত্তরের জন্য আমার দিকে তাকিয়ে আছেন। আমি স্বাভাবিকভাবে তাকিয়ে বললাম, কেন? আমি যতক্ষণ যেখানেই থাকি তাতে আপনার তো কিছু না, বরং আমি না থাকলেই তো আপনার সুবিধা, যেহেতু আমি আপনাকে বিরক্ত করি। শাওন শক্ত মুখ করে বলল, ডোন্ট থিঙ্ক টু মাচ। কালই ব্যাক করবো আমি। তার আগে তোমাকে আমার বাড়িতে ড্রপ করে দিয়ে যাব। আজই ব্যাক করার কথা ছিল আমার, কিন্তু তোমার জন্য হলো না। উনি কালই ব্যাক করবেন। এটা শুনেই আমার গা হাত পা ঠান্ডা হয়ে গেল। কিন্তু কেন? উনি ব্যাক করলেও কি আর না করলেও কি? উনি ভ্রু কুঁচকে তাকিয়ে বললেন। হোয়াট? আমি নিজেকে সামলে নিয়ে বললাম, কোনো দরকার নেই, আমি একাই চলে যেতে পারবো। ইয়া, হোয়াট এভার। বলেই শাওন বিছানার ওপর নিজের ফোনটা রেখে বাথরুমে ঢুকে গেল। আমি সাথে সাথে বাহিরে চলে এলাম, আর রুমে গেলাম না। বাড়ির দুপাশে বসার জন্য জায়গা বানানো আছে, তার একটাতে বসে দুই হাঁটু হাত দিয়ে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকিয়ে রইলাম। আজ চারিদিকে ভালোই অন্ধকার, এর মধ্যে বাড়ির সবাই গেল কই সেটাই তো বুঝতে পারছি না। আমি পেছনের দিকে মাথা হেলিয়ে দিলাম, আর খুব জলদি ক্লান্তির কারণে ঘুম চলে এলো, আর আমি ওখানেই ঘুমিয়ে পড়লাম। রাতে তাড়াতাড়ি ঘুমানোর কারণে ভোরের দিকে ঘুম ভেঙে গেল। আমি চোখ খুলে তাকালাম, তাতে আমার চোখের সামনে খোলা জানালাটা দেখতে পেলাম। একটু ঘুরে অন্যদিকে ফিরতে গিয়ে আর ফিরতে পারলাম না, কারণ কেউ শক্ত করে পেছন থেকে আমাকে ধরে আছে। শাওন এভাবে ধরেছে কেন আমাকে? 1 মিনিট, আমি তো বাহিরে ছিলাম, এখানে কিভাবে এলাম? উনি নিয়ে এসেছেন? কিন্তু কখন? আর নিয়ে এসেছেন ভালো কথা, কিন্তু এখন এমনভাবে শক্ত করে ধরে আছে যে আমি নড়তেও পারছি না। উনি আমার ঘাড়ের নিচ দিয়ে এক হাত রেখে আমার হাত ধরেছেন, আর অন্য হাত দিয়ে আমার কোমর জড়িয়ে ধরে আছে। ওনার কারণে আমার হাত তো এক্ষুনি ফেটে যাবে। আমি ঠোঁট কামড়ে ধরে একটু নড়ার চেষ্টা করতেই শাওন পেছন থেকে আমার আরও কাছে চলে এলো। এখন ওর নিঃশ্বাস আমার কাঁধে এসে পড়ছে। আমি চোখ বন্ধ করে নিয়ে বললাম, আমাকে কি এখন ভর্তা বানাতে চাচ্ছেন আপনি? শাওন তাও ছাড়লো না। তিনি দিব্যি ঘুমাচ্ছেন শান্তিতে, তাই কোনো কথাই কানে যাচ্ছে না তার। কিছুক্ষণ ওভাবে পড়ে থেকে আমি আবার নাড়াচাড়া করতে শুরু করলাম। এবার শাওন নড়ে চড়ে চোখ খুললো, আর বিষয়টা বুঝতে পেরে অবাক হয়ে সাথে সাথে হালকা মাথা তুলে তাকালো। আমি ঘাড় ঘুরিয়ে ওনার দিকে তাকালাম। চোখে চোখ পড়তেই উনি আমাকে ছেড়ে দিয়ে উঠে বসলেন। আমিও উঠে বসলাম। উনি আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে তারপর বিছানা থেকে নেমে গেলেন। দেখো একবার, যেন কিছুই জানে না, মনে মনে বললাম আমি। ফ্রেশ হয়ে আমরা নাস্তা করতে টেবিলে বসলাম। উনি ওনার কুমড়ো দিয়েই খাচ্ছেন। হঠাৎই মনে পড়লো যে উনি আজ চলে যাবেন। আমি ওনার দিকে তাকালাম, কিন্তু উনি তাকালেন না। আমি একটা নিঃশ্বাস ফেলে খেতে শুরু করলাম। খাবার পর শাওন রুম থেকে রেডি হয়ে বের হলো। কাকা এগিয়ে গিয়ে শাওনের সাথে কথা বলতে লাগলো। আমি একটা নিঃশ্বাস ফেলে বাড়ি থেকে বের হয়ে গেলাম। আজ বকুলকে বাড়িতে পাওয়া গেল, আমাকে দেখে অনেক খুশি। সাথে বকুল এগিয়েও। কি রে, হঠাৎ আমাকে মনে পড়লো? আমি হালকা হেসে বললাম, কালও এসেছিলাম, কিন্তু তুই ছিলি না। বকুল অবাক হয়ে বলল, কখন? সন্ধ্যার দিকে। বকুল বলে উঠলো, ও আর বলিস না, অনেক বড় কাহিনী হয়ে গেছে। তোর কাকা কাকি আর প্রভাতীয় ছিল। আমি ভ্রু কুঁচকে তাকিয়ে বললাম, কি হয়েছে? ওই পাড়ার মিশু আছে না? আমি হচকচিয়ে বকুলের দিকে তাকালাম। বকুল বলতে লাগলো, গতদিন সন্ধ্যার পরে মনে হয় পাগলই হয়ে গেছে। আমি অবাক হয়ে বকুলের দিকে তাকালাম আর বললাম, মানে? সেইটাই তো রহস্য। সুস্থ স্বাভাবিক ছিল, অনেকগুলো গুন্ডা মিলে মেবি দিয়েছে জবাই দেওয়া। কিন্তু সবচাইতে আশ্চর্য কথা কি জানিস? আমি কপাল কুঁচকে বললাম, কি? গুন্ডারা মিশুর ওইটা নাই করে দিয়ে গেছে। আমি ভ্রু কুঁচকে তাকিয়ে বললাম, ওইটা মানে? বকুল নিজের মাথায় বাড়ি মেরে বলল, হায় রে গাধি, এদিকে আয়, কানে কানে বলি। আমি বকুলের কথা শুনে চোখ মুখ বড় সড়ো করে ফেললাম। তারপর হা করা মুখটার উপর একটা হাত দিলাম। বকুল সরু চোখে তাকিয়ে মাথা নাড়লো। এইসব কি? এগুলো শাওন এগুলো করিয়েছে? বিড়বিড় করে বলে উঠলাম আমি। বকুল বুঝতে না পেরে বলল, কি? আমি বকুলকে বললাম, আমাকে এক্ষুনি যেতে হবে। বলেই আমি উঠে বাড়ির দিকে দৌড়ালাম। বাড়িতে ঢুকেই হাঁপাতে লাগলাম। কাকি আমাকে দেখে বলল, কি রে, কি হয়েছে? আমি হাঁপাতে হাঁপাতে বললাম, উনি কই? কাকি কয়েক সেকেন্ড কপাল কুঁচকে থেকে তারপর বুঝলো আমি শাওনের কথা বলছি। ও তো চলে গেছে। চলে গেছে? আমি মেঝের দিকে তাকিয়ে একটু চিন্তা করেই আবার বাড়ি থেকে দৌড়ে বের হয়ে গেলাম। আমি খুঁজতে খুঁজতে মেন রোড পর্যন্ত গেলাম, কিন্তু ওনাকে কোথাও পেলাম না। চলে গেছে তাহলে? এখন আমি থমেরে ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। মনে হচ্ছে যেন আমি আর এখানে থাকতেই পারবো না। খুবই কষ্ট হচ্ছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর আস্তে আস্তে ফিরে এলাম আর পুকুরের পাড়ের কাছে এসে থামলাম।
কিছুই ভালো লাগছে না। আমি মাথা নিচু করে কিছু সময় পাড়ে বসে থেকে তারপর পানিতে নেমে পড়লাম। এতক্ষণে এখন চোখ দিয়ে পানি পড়তে লাগলো। ওভাবেই চুপচাপ পানির মধ্যে দাঁড়িয়ে থেকে নীরবে কাঁদতে লাগলাম। কিছুক্ষণ পরে চোখে জল মুছে চোখে মুখে পানির ঝাপটা দিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। মনে হচ্ছে যেন আমার একটা অংশ আমার সাথে নেই। হঠাৎই আমার ওড়নাটা এসে আমার মাথার উপর পড়লো আর নাক মুখ ঢেকে গেল। আমি অবাক হলাম, এটা তো পাড়ে রেখে এসেছিলাম, এভাবে উড়ে আসবে কিভাবে? হে, গেট আপ, উই নিড টু গো। আমি সাথে সাথে পেছন ফিরে তাকালাম। ওড়নাটা মাথার উপর থাকলেও আমি সেই পাতলা ওড়নার মধ্য দিয়েই ওনাকে দেখতে পেলাম। উনি সিরিয়াস মুখ করে আমার দিকে তাকিয়ে আছেন। আমার মুখের সাথে সাথে একটা উজ্জ্বল হাসি চলে এলো। এখন সবকিছু ভালো লাগছে, সবকিছু। আমি ওড়নাটা মাথা থেকে নামিয়ে নিয়ে জলদি পাড়ে উঠে এলাম। আমি উঠে আসতে আসতে শাওন গম্ভীর মুখ করে বলল, ডোন্ট গেট মি রং, আই ডিডন্ট কাম ফর। ওনার কথা শেষ হবার আগে আমি ওনাকে শক্ত করে জড়িয়ে ধরে নিলাম আর বললাম, হ্যাঁ জানি আপনি আমার জন্য আসেননি, একদমই আমার জন্য আসেননি। শাওন স্তম্ভিত হয়ে গেল আর আমি ওনাকে জড়িয়ে ধরে খুশিতে শুধু নিঃশব্দে হাসতেই লাগলাম, কারণ আমি আমার সেই হারিয়ে যাওয়া অংশটুকু খুঁজে পেয়ে গেছি। পাগলের মতো হাসছো কেন? শাওন ভ্রুকুচকে বলল। আমি কোনো কথা বললাম না। শাওন একটা নিঃশ্বাস ফেলে বলল, তুমি আমার শার্ট ভিজাচ্ছ। ও তাই তো। আমার এবার খেয়াল হলো। আমি তাড়াতাড়ি সরে দাঁড়িয়ে ওনার শার্টের দিকে তাকালাম। ভালোই ভিজিয়ে দিয়েছি। শাওন বিরক্তির সাথে আমার দিকে তাকালো, তারপর শার্টের দিকে তাকিয়ে কি করবে ভাবতে লাগলো। আমি এখনো হাসি মুখেই আছি। হোয়াটস সো ফানি? শাওন গম্ভীর গলায় বলল। আমি এবার মুখ থেকে হাসি সরিয়ে নিয়ে ওনার দিকে তাকালাম। উনি ঘুরে চলে যেতে লাগলেন। আমি ওনার পেছনে পেছনে হাঁটতে লাগলাম, কিন্তু এখন আমার আরেকটা জিনিস করতে ইচ্ছে করছে। সেটা হলো ওনার ওই হাতটা ধরে আবার হাঁটা, কিন্তু সেটা মনে হয় হবে না। তাই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাঁটতে লাগলাম। বাড়িতে ঢুকতে না ঢুকতেই কাকি শাওনকে দেখে হা হয়ে বলে উঠল, বাবা তুমি যাওনি? শাওন কাকির দিকে তাকিয়ে স্বাভাবিকভাবেই বলল, না, যাবো এখন। আমি ওনার দিকে তাকিয়ে বলে উঠলাম, থামেন, আমি 5 মিনিটের মধ্যে আসছি। বলেই আমি রুমে গিয়ে ঢুকলাম। স্নোবেল আমাকে দেখে লাফাতে লাগলো। আমি হাসি মুখে ওকে বললাম, আমরা আজ এখান থেকে যাচ্ছি। আমার হাসি দেখে স্নোবেল আরো লাফাতে লাগলো। আমি স্নোবেলকে এক কোনায় গিয়ে দাঁড়াতে ইশারা করলাম, কারণ আমি ড্রেস চেঞ্জ করব। স্নোবেল এক কোনায় গিয়ে উল্টো দিকে মুখ ঘুরে রইলো। আমি একটা মিষ্টি হাসি দিয়ে শাড়ি বের করলাম, কারণ 3 পিস একটাই ছিল আর সেটা আমি ভিজিয়ে ফেলেছি। আমি ব্লাউজ আর পেটিকোট পরার পরেই শাওন রুমের দরজা ঠেলে ঢুকলো আর আমাকে দেখে থমকে গেল। আমি ওনাকে দেখার সাথে সাথে উল্টো দিকে ঘুরে বললাম, আপনি এভাবে ঢুকছেন কেন? আমার হার্ট আবার জোরে জোরে বিট করতে শুরু করলো। তো কিভাবে ঢুকবো? লক করনি কেন? শান্ত গলায় বলল শাওন। আমি চোখ বড় সড়ো করে একটা ঢোক গিলে বললাম, দেরি হচ্ছে আমার, আপনি বের হন প্লিজ। শাওন আর কিছু না বলে দরজা আবার ঠেলে দিয়ে চলে গেল। আমি জলদি গিয়ে দরজা আটকে দিলাম। তারপর যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। রেডি হয়ে স্নোবেলকে নিয়ে বের হয়ে এলাম। শাওন আমার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে ফেললো। কি? আমি প্রশ্নসূচক চোখে তাকিয়ে বললাম। শাওন বলল, শাড়ি উল্টো পরেছো তুমি। আমি তাকিয়ে দেখে হা হয়ে গেলাম। সত্যিই উল্টো হয়েছে। আমি বিরক্তির সাথে বলে উঠলাম, সব আপনার জন্যই তো। শাওন না বুঝতে পেরে বলল, মানে? আপনি তখন। এতটুকু বলে আমি চুপ হয়ে গেলাম। শাওন প্রশ্নসূচক চোখে তাকিয়ে রইল। আমি মনে মনে বললাম, সব ওনার জন্যই তো হয়েছে, ঢোকার কি দরকার ছিল তখন? কিছু না, চলুন যাই, আমি বললাম। এভাবে উল্টো শাড়ি পরে? শাওন ভ্রুকুচকে বলল। সোজাভাবে শাড়ি পরে বেরিয়ে এলাম। আমি আর স্নোবেল পেছনে পেছনে হাঁটছি আর শাওন সামনে সামনে। রোডে এসে শাওনের গাড়ি দেখতে পেলাম। ড্রাইভার গাড়ি নিয়ে এসেছে। আমরা কোথায় যাব? আমি শাওনের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম। শাওন ভ্রুকুচকে তাকিয়ে বলল, গাড়িতে ওঠো। বলেই শাওন গাড়ির পেছনের সিটে উঠে বসলো। আমি শাওনের পাশে বসলাম আর স্নোবেলকে কোলে নিলাম। মনের মধ্যে আবার কেমন কেমন লাগছে। আমাকে যদি উনি নিয়ে না যান তাহলে? আমি ওনার সাথে যেতে চাই। আমি ঘাড় ঘুরিয়ে শাওনের দিকে তাকালাম। সে বন্ধ জ্বালানায় এক হাত ভাঁজ করে রেখে বাহিরে তাকিয়ে আছে। আমি একটা নিঃশ্বাস ফেলে স্নোবেলের দিকে তাকিয়ে রইলাম। শাওনের বাড়ির সামনে এসে গাড়ি থামলো। শাওন আগিয়ে নেমে গেল। আমি অত্যন্ত অখুশির সাথে নামলাম, কারণ আমি এখানে থাকতে চাই না। বাড়িতে ঢোকার সাথে সাথে শাওনের মা শাওনকে দেখে চিন্তিত হয়ে বলল, হুট করে এসে কই চলে গেলি তুই? বলা নেই কোয়া নেই। পিসামশাই সিঁড়ি দিয়ে হাসি মুখে নামতে নামতে বলল, কোথায় আর যাবে বুঝো না?
কাকিমণি কিচেন থেকে বের হতে হতে বললেন, তুই যে ওদিন ছোট একটা বাচ্চা কুকুর নিয়ে হাজির হয়ে সবাইকে কত চমকে দিচ্ছিস তা বলার বাহিরে। শাওন কিছু না বলে একটা বিরক্তির নিঃশ্বাস ফেললো। পিসামশাই সোফাতে বসে মাথা চুলকে বলল, ঘুষ ছাড়া নিয়ে যেতে দিব না। কথাটা কেউ না বুঝলেও শাওন বুঝলো। শাওন ভ্রুকুচকে বলল, আই ওয়ান্ট। কোনটার জন্য বললি উডনট? নিয়ে যাবি না নাকি টাকা দিবি না? শাওন কিছু না বলে গম্ভীর মুখে শুধু তাকিয়ে রইল। পিসামশাই সামনের পেপারটা হাতে নিয়ে পড়ার ভান করে বলল, আগেই বলে দিচ্ছি তোকে, যদি ওকে নিয়ে না যাস তাহলে অন্য কারোর সাথে ওকে বিয়ে দিয়ে দেব। কাকিমণি আর শাশুড়ি একটু দূরে থাকায় শুনতে পেল না, কিন্তু আমি বুঝলাম যে পিসামণি আমাকে নিয়ে কথা বলছে। শাওন আমার দিকে তাকিয়ে তারপর পিসামণিকে কোনো উত্তর না দিয়ে উপরে উঠে গেল। কাকিমণি হাসি মুখে আমাকে বলল, কুকুর তাহলে তোর? শাওনের মা শক্ত মুখে তাকিয়ে বলল, এসব কুকুর বিড়াল শাওনের পছন্দ না, তাও তুমি রাখছো কেন? আমি থতমত খেয়ে গেলাম। স্নোবেল দৌড়ে শাওনের মায়ের পায়ের কাছে চলে গেল। শাওনের মা হতবম্ব হয়ে স্নোবেলের দিকে তাকালো। পিসামণি খবরের কাগজে চোখ রেখে বলল, আহা, কুকুরটা ছিল বলেই তো শাওনের জন্য ভালো হয়েছে, না হলে অন্য বাহানা দিয়ে এত দূর আসতে হতো। তারপর পিসামণি খবরের কাগজ সরিয়ে আমার দিকে তাকিয়ে বলল, ব্যাগ গোছাতে লেগে পড়, ও তোকে নিয়ে যাবে, আর ওকে একটু সময় দে, ও আসলে কেমন সেটা খুব জলদি বুঝতে পারবি। আমি উপরে উঠে এলাম। আমার এখনো পিসামণির কথা বিশ্বাস হচ্ছে না। উনি যদি আমাকে নিয়ে না যায়। ঘরে ঢুকিয়ে দেখলাম শাওন শার্ট খুলে হাতে ধরে দাঁড়িয়ে নিজের ছবিটার দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে। আমি ঢোকার সাথে সাথে আমার দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আবার ছবিটার দিকে তাকিয়ে বলল, এটার মানে কি? আমি বিষয়টা বুঝতে পেরে এদিক ওদিক তাকাতে লাগলাম। আসলে আমি ওনার ছবির উপর একটা কাগজের ইমোজি বানিয়ে লাগিয়ে দিয়েছি। মানে ছবিটায় ওনার মুখের জায়গায় একটা গুমড়ো মুখ করা ইমোজি লাগানো। আমি কি বলবো এখন? তুমি করেছো না? শাওন আমার দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলল। আমি অন্যদিকে তাকিয়ে বললাম, না, আমি কেন করব? তো কে করবে? এসব ফালতু কাজ তুমি ছাড়া আর কে করবে? শাওন রাগে চোখে তাকিয়ে বলল। আমি ভ্রুকুচকে রেগে বললাম, করেছি, ভালো করেছি, যেমন আপনি তেমনই হয়েছে। শাওন রেগে আমার দিকে ফট করে এগিয়ে আসতেই আমি চমকে উঠলাম আর পিছিয়ে যেতে লাগলাম। কি বললাম মাত্র? আমি ঢোক গেলে পিছিয়ে যেতে যেতে দেওয়ালে পিঠ ঠেকে গেল। শাওন আমার দুই পাশে দুই হাত রাখলো আর বলল, ভালোই করেছো, আমি অমনি। আমি ভয়ে নাক মুখ কুচকে অন্যদিকে ফিরে রইলাম। শাওন আমার আরো কাছে এগিয়ে এসে কানের কাছে মুখ নিয়ে এলো। ওনার নিঃশ্বাস আমার ঘাড়ে পড়তেই আমি শাড়ির একটা অংশ হাতের মুঠোয় চেপে ধরলাম। শাওন উপহাস করে আস্তে আস্তে বলল, আর তোমাকে যে প্যাঁচার মতো দেখতে সেটার কি হবে? আমি শোনার সাথে সাথে চোখ পাকিয়ে ফট করে ওনার দিকে মুখ ঘোরালাম আর ভুলে ওনার গালে আমার ঠোঁট ছুঁয়ে গেল। সাথে সাথে আমি চোখ বড় সড়ো করে ওনার দিকে তাকালাম। মুখ সরিয়ে সামনে এনে স্তম্ভিত হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি লজ্জায় চোখ মুখ কুচকে নিজের ঠোঁটের উপর এক হাত দিয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। গাধা বলেই শাওন ভ্রুকুচকে তাকে আমার থেকে সরে গেল। তারপর শার্টটা বিছানায় ফেলে বাথরুমে ঢুকে গেল। আমি এক হাত মুঠ করে বুকের উপর আস্তে আস্তে মারতে লাগলাম, কারণ হাট আর হাটের জায়গায় নেই মনে হয়। আমি আর এক সেকেন্ডও ওনার রুমে না থেকে বেরিয়ে নিচে চলে এলাম। আমি এখনো শকের মধ্যে আছি। আমার ওই রকম চেহারার অবস্থা দেখে কাকিমণি বলল, কি হয়েছে তোর? আমি জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বললাম, পানি খাবো। তারপর ঢকঢক করে এক জগ পানি গ্লাস গ্লাস ভরে খেয়ে নিলাম। উফ, কি অসহ্য! এখনো হাতটা জোরে লাফালাফি করছে। শাওন ওর নীল শার্টের হাতা মনোযোগের সাথে ভাঁজ করতে করতে নেমে আসছে। ওনাকে দেখার সাথে সাথে আমার চোখ বড় সড়ো হয়ে গেল। আমি তাড়াতাড়ি মেন দরজার দিকে চলে গেলাম, কারণ এখানে থাকলে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে শিওর। কাকি বলে উঠল, কই যাচ্ছিস তুই? আশ্চর্য! আমার পেছনে তাকানোর সময় নেই, তাই আমি জলদি দরজা দিয়ে বের হতে যাবার আগেই কারোর সাথে সজোরে ধাক্কা খেলাম। কিন্তু পড়ার আগেই সে আমার দুই হাত ধরে নিল। আমি ফ্লোরের দিকে তাকিয়ে একটা হাঁপ ছাড়লাম। হু আর ইউ? আমাকে ধরে থাকা ছেলেটা বলল। আমি চোখ তুলে ছেলেটার দিকে তাকালাম। ছেলেটা আমার হাত ছেড়ে দিয়ে ভ্রু কুচকে তাকালো। আমি একটু সরে দাঁড়ালাম। এটা আবার কে? কাকিমণি বলে উঠল, এতদিনে তোর ফেরার সময় হলো, অসভ্য ছেলে! আমি কাকের দিকে তাকালাম। ছেলেটা ঘরে ঢুকতে ঢুকতে আমাকে ইশারায় দেখিয়ে বলল, এটা কে? আমি ঘুরে তাকালাম সামনের দিকে। শাওন পকেটে হাত দিয়ে ভ্রু কুচকে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাড়াতাড়ি অন্যদিকে তাকালাম। এইটা নীলা, শাওনের বউ। পিসামণি বলতে বলতে নামলো। হোয়াট? ছেলেটা আশ্চর্য হয়ে আমার দিকে তাকালো। পিসামণি বলল, তোকে ফোন করে পাওয়া যায়নি, তাছাড়া বিয়েটি হুট করে হয়েছে, তেমন কেউ আসেনি। তুই তো ভারী বিজি মানুষ। আর শুধু তুই কেন, এই বাড়ির সব ছেলে মেয়ে ভারী বিজি মানুষ। একমাত্র শাওনের মা বাবার বিবাহ বার্ষিক ছাড়া তোদের কোনো খোঁজ খবরই থাকে না। ছেলেটা হাসি মুখে আমার দিকে তাকিয়ে বলল, হ্যালো, আমি পলক। হোয়াটস ইওর নেম? মিলা। আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম।
পলক ভ্রু উঁচু করে বলল, নাইস নেম, আই উইল কল ইউ মিলা দেন। ওইসব ভাবি টাবি আমার বলা পছন্দ না। পিসা আর কাকিমণি হেসে দিল। শাওন আমার দিকে ভ্রু কুচকে তাকিয়ে রইল। মোট কথা যা বুঝলাম, এই ছেলে শাওনের কাজিন আর কাকিমণির ছেলে, দুবাই থাকে। বাসার সবার সাথে পলক দেখা সাক্ষাৎ শেষ করলো। আমি দরজার কাছে দাঁড়িয়ে দেখলাম, কিন্তু শাওন পলকের সাথে হাই হ্যালো কিছুই করলো না। যদিও ছেলেটা মিষ্টি হেসে জিজ্ঞেস করলো,